6 মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আর আজ থেকেই তা কার্যকর হচ্ছে। নতুন নিয়মে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার হবে 11.98% এবং সর্বনিম্ন 9.72%। মুনাফার হার কমানো 5 স্কিমের মধ্যে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব। এদিকে 2025-26 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয় সীমা না বাড়ানো হলেও সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ফলে উচ্চ মূল্যের বাজারে মধ্যবিত্তের উপর চাপ আরও বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অর্থবছরের শুরুতেই সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে দেয় যারা সঞ্চয়পত্রকে একটি নিরাপদ বিনিয়োগ এবং মাসিক আয়ের উৎস হিসেবে বিবেচনা করে থাকেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত প্রবীণ, গৃহবধূ, প্রবাসী পরিবারের সদস্য এবং মধ্যবিত্ত শ্রেণী, তারা এক ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন। যদিও অর্থ উপদেষ্টা বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বেশি থাকলে মানুষ ব্যাংক ছেড়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে ঝুঁকে পড়বে। এতে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হবে, যা সামগ্রিক অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান এবং বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন বিশেষ করে আমরা জানি যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা প্রবীণ, গৃহবধূ, প্রবাসী পরিবারের সদস্য ইত্যাদি, বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং একেবারে ফিক্সড ইনকামে যারা সীমিত আয়ে চলেন। সরকারের এই সিদ্ধান্তে এই শ্রেণী, বিশেষ করে মধ্যবিত্ত এই শ্রেণীটা এক ধরনের চাপে পড়বে বলে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। আপনার আসলে কি অভিমত? ধন্যবাদ। আসলে চাপে পড়বে এটা মিথ্যা কথা না, কিন্তু আপনি যদি থিওরিটিক্যালি ব্যাপারটা চিন্তা করেন, তাই না, আসলে সবকিছু রিস্ক রিটার্নের কম, মানে আপনার বেসিসে দেখতে হয়। সঞ্চয়পত্র রিস্ক কম, এটা রিটার্নও কম হয় এবং এটি স্বাভাবিক ছিল। কিন্তু বাংলাদেশে তো সব কিছু উল্টাপাল্টা। যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের রিস্ক সবচেয়ে কম, সে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের রিটার্ন সবচেয়ে বেশি হতে পারে না। এটা নিয়ে অনেক ডোনার এজেন্সি বহুদিন যাবতীয় কথাবার্তা বলছে, কিন্তু আমরা কখনো এই সমস্ত কথায় কান দিইনি। আসলে এখন সঞ্চয়পত্র রিটার্ন সবচেয়ে বেশি, কিন্তু এটার অন্যদিকে আপনার এটার রিস্ক সবচেয়ে কম। এটা তো হতে পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার। এবং এই সঞ্চয়পত্রের জন্যই এই যে আপনি একটু আগে কার জন্য একটা রেফারেন্স দিচ্ছিলেন আমাদের কোন এক অ্যাডভাইজারের, আসলে ব্যাংকাররা বহুদিন যাবত ক্লেম করে আসছে যে সঞ্চয়পত্রের জন্য আমাদের ডিপোজিট মোবিলিজেশন হচ্ছে না, কারণ সঞ্চয়পত্রের রিটার্ন বেশি, সেখানে রিস্কও কম, তো লোকজন ব্যাংকে আসে না। এটাও স্বাভাবিক, এটাও মানে আসলে মিথ্যা কোনো কথা না, এটাও আসলে প্রাসঙ্গিক কথাই। তো যাই হোক, এই যে এই মধ্যবিত্ত শ্রেণী এখানে সঞ্চয় করেন, এটাও সত্যি। এখন তাদেরকে অন্যভাবে আপনি বেনিফিট দিতে পারেন। একদিকে আপনি মার্কেট ইকোনমি ফলো করছেন, অন্যদিকে রিস্ক রিটার্নের ধার ধারবেন না, সেটাগুলো কিন্তু হয় না। সেজন্য সঞ্চয়পত্রের যে দাম আপনার রিটার্ন কমানো হচ্ছে, এটা আরও কমানো হবে আমি জানি ভবিষ্যতে। এবং এটা যারা নাকি সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল, সঞ্চয়পত্রের আয়ের উপরে নির্ভরশীল, তাদেরকে আমি আগে থেকে বলতে চাই যে আপনারা একটু সতর্ক হন, আপনারা অন্য কোনো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট আপনারা বের করার চেষ্টা করেন। তো এইটার উপর আপনি নির্ভরশীল থাকবেন বলেই একেবারে মার্কেট ইকোনমির সমস্ত নীতিমালা ভঙ্গ করে আপনাকে রিটার্ন দিতে হবে, এর কোনো মানে নেই। আপনি যদি সরকার চায় তাদেরকে অন্যভাবে বেনিফিট দিতে পারে, তাদেরকে ট্যাক্স বেনিফিট দিতে পারে, তাদেরকে অন্যভাবে দিতে পারে। এখন আমরা একটা পেনশন স্কিম করেছি, সেখানে আসলে আর লোকজন যাচ্ছে না বেশি, সেখানে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারেন। তো সুতরাং আমি সরকারের সিদ্ধান্তটাকে খুব অমূলক মনে করি না। তবে যেহেতু বেশ কিছু লোক এটার উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য আমাদের কিছু অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে হবে। এবং যারা ডিপেন্ডেন্ট তারা তো আর বকলম না, তারা তো লেখাপড়া জানে, তাই না, তারা তো এগুলো সব জানে। সুতরাং তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারাও অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করেন। কারণ সঞ্চয়পত্রে এইবারের দাম কমাতেই আপনারা এত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভবিষ্যতে তো আরও দাম কমবে এবং এটা স্বাভাবিক, তাই না? তো এই হচ্ছে আমার মতামত। জি,
অধ্যাপক ডক্টর আজম খান, আপনি আসলে কি মনে করেন, কি পরিমাণ শ্রেণী আসলে এতে ইফেক্টেড হতে পারেন? বিশেষ করে আমরা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কথা বলি এবং যারা নারী তারা এটাতে সঞ্চয় করে থাকেন বেশি এবং রিস্ক কম হবার কারণে এটা বেশ জনপ্রিয়। জি, ধন্যবাদ আপনাকে। স্যার যে কথাগুলো বললেন ওর সূত্র ধরে আমার একটু কথা বলার আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি যে অতি সবল একটা বা অর্থনীতি নয়, সেটা আমরা মোরালে সবাই জানি। এবং আমাদের দেশের একটা ডেফিসিট বাজেট আমরা গ্রহণ করি, 5 to 7 to 8% আমরা ডেফিসিট বাজেট নিয়েই বাজেটটা শুরু করি আমরা। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের যে সমস্ত আমাদের বিদেশ থেকে আমরা লোন করেছিলাম, বিশেষ করে গত সরকার প্রচুর পরিমাণে লোন করেছিল। এই লোনের জন্য প্রচুর পরিমাণে ইন্টারেস্ট তাদেরকে দিতে হয়। একটা হিসেব আমরা দেখেছি, প্রায় 3 ভাগের 1 ভাগ যে আমরা টাকা নিয়েছিলাম তার সুদ বাবদ সরকারকে শোধ করতে হচ্ছে। আর একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, ডলারের দাম কিন্তু অনেক বেড়ে যাওয়াতে আমরা ডলার এই যে ঋণগুলো শোধ করছি সেগুলোর প্রায় আগের তুলনায় 20 বা 25% বেশি টাকা দিয়ে সেগুলো শোধ করতে হচ্ছে ডলারের দাম বেশি হওয়াতে। এরপর আগের সরকার যে সমস্ত লোন নিয়েছিল সেগুলা অত মিতব্যয়িতা হিসাব করে সরকার গ্রহণ করে নাই, এবং এর অনেকগুলো নেতিবাচক আমরা প্রভাব অর্থনীতিতে অলরেডি দেখা শুরু করেছিলাম। বিশেষ করে সরকার পতনের আগ মুহূর্তে এটা প্রকট আকার ধারণ করেছিল। বিশেষ করে ব্যাংকে টাকাও পাওয়া যাচ্ছিল না এবং ডলার কেনাটা তো কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। এরপরে আরও যে জিনিসগুলো গত সরকার, এই 15ই আগস্ট 5ই আগস্টের সরকার অনেক বিলাসী প্রকল্প নিয়েছিল, সেগুলোর পিছনে খরচ মেটাবার জন্য বিদেশ থেকে তারা লোন করেছিল এবং সে টাকাগুলো প্রচুর মানে এগুলো অনেকটা লোক দেখানো এবং জনপ্রিয়তা অর্জনের জন্য তারা এগুলা অনেক টাকা লোন নিয়ে খরচ করেছে বা বড় বড় প্রজেক্ট তারা হাতে নিয়েছে। নেওয়ার প্রেক্ষিতে জনপ্রিয়তা, সিম্পল সস্তা জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে, কিন্তু এটার ইকোনমিক ইম্প্যাক্টটা অনেক বড় আকারে বর্তমান অর্থনীতির উপর এসে পড়েছে। এই মুহূর্তে সরকারকে যদি এই যে পরিমাণ, ওই যে আপনার গত কয়েক বছরে যে পরিমাণ সঞ্চয়পত্র থেকে সরকার আয় করেছে তার অনেক টাকাই এই সুদ হিসেবে মানুষদেরকে দিতে হচ্ছে। এটা ডেফিনেটলি এটা আমাদেরকে স্বীকার করতে হবে। হ্যাঁ, অর্থনীতির জন্য এটা আপাতত একটা মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আসবে। কিছু লোক, বিশেষ করে যারা পেনশনভোগী বা নিম্ন মধ্যবিত্ত অথবা যারা খুব মানে চাকরি রিটায়ারমেন্টের পরে খুব কম টাকা তারা এই দিয়ে এই সংসার তারা চালায়, কোনো মতে চালায়, এটা বুঝতে হবে এটা দরিদ্র অর্থনীতি। আমাদের এই জিনিসটাকে মেকআপ করার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, হয়তো বা তাৎক্ষণিকভাবে এটার একটা বলুন খারাপ ইমপ্যাক্ট পড়লেও, হ্যাঁ, এটা সোশ্যাল সেফটির উপরে বা সামাজিক যে সোশ্যাল নিরাপত্তা আছে, যেটা সামাজিক নিরাপত্তা, এটার উপরে একটু নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে, কিন্তু এটা লং টার্মে কিন্তু সুফল বয়ে আনবে। অর্থাৎ আমাদের সরকারের যদি ব্যয়টা যদি কমিয়ে আনতে পারি, অর্থাৎ লোন বাবদ যে খরচগুলো হয় সেগুলো যদি কমিয়ে আনা যায়, এ সরকার কিন্তু মিনিমাম হলেও একটা সেফ জোনে যেতে সক্ষম হবে। এটা আমাদের অর্থনীতির লোক হিসেবে আমরা এটুকু আমরা বুঝতে পারি। আর আপনাকে আরেকটা জিনিস দেখবেন যে সরকার যে পরিমাণ এই কয়েক মাসে যে লোন শোধ করছে, বিদেশি যে লোন ছিল, এটার অনেক চাপ কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর এসে পড়ছিল এবং গত সরকার প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে এই গ্যাপগুলো পূরণ করবার চেষ্টা করেছিল। এবং সরকার এই মুহূর্তে যদি টাকা ব্যাংকে ছাপাতে যায়, এটা অর্থনীতির জন্য আলাদা একটা প্রেশার ক্রিয়েট করবে। হ্যাঁ, এটার জন্য যে আমাদের দরিদ্র মানুষ বা নিম্নবিত্ত অভাব কিছুটা সংকটে পড়লেও সেটা কাটিয়ে আসবার মতো একটা জায়গা সৃষ্টি হবে। এটা আমি যতটুকু অর্থনীতি বুঝি, আমার মাথায় যতটুকু আসে এটাই। সেটা আরেকটা জিনিস মনে করছেন, আসবো আপনার কাছে আরেকবার একটু। তৌফিক আহমেদ চৌধুরী, অর্থ উপদেষ্টা বলেছেন যে সঞ্চয়পত্রে মুনাফার হার বেশি থাকলে মানুষ ব্যাংক ছেড়ে সঞ্চয়পত্রের বিনিয়োগে ঝুঁকে পড়বে, এতে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হবে যা সামগ্রিক অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। আপনার বক্তব্যের শুরুতে আপনি বলছিলেন যে এটা একেবারে প্রায় নিরাপদ হবার কারণে, নিরাপদ বিনিয়োগ হবার কারণে এবং উচ্চ সুদ থাকার কারণে
মানুষ এটাতে বিনিয়োগ করেছে এবং যারা বিনিয়োগ করেছে তারা কিছুটা মধ্যবিত্ত নিম্ন আয়ের এক ধরনের শ্রেণী। এখন এদের তো বিকল্প খুঁজতে হবে। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি আসলে তার সারা জীবনের যেটা পেলেন সেটা আসলে তিনি কোথায় বিনিয়োগ করবেন? সেরকম রাস্তা কি আছে? শেয়ার বাজার, সেখানে খুবই ঝুঁকিপূর্ণ। ব্যাংক, আমরা তো এর কিছুদিন আগেও দেখেছি ব্যাংক যখন তখন একটা পরিস্থিতিতে পড়ে গেছে। সেই জায়গায় আসলে কি দেখেন, এই মানুষগুলো করবে কি তাহলে? না, এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো করবে কি, এগুলো পরিবর্তনের দায়িত্ব তো মানুষগুলোর উপরে না, পরিবর্তনের দায়িত্ব সরকারের। এগুলোকে তো টার্ন অ্যারাউন্ড করাতে হবে, তাই না? এই যে ব্যাংকগুলো এখন একটা বিপাকে পড়ছে, কয়েকদিন পরপরই গভর্নর মহোদয় বলছেন অমুকরা দুর্বল ব্যাংক, তমুকরা সবল ব্যাংক। ব্যাংকাররা সবাই এগুলো শুনে ভয় পেয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে ব্যাংকে যাচ্ছে, টাকা পয়সা তুলতে যাচ্ছে, ব্যাংক রান সৃষ্টি হচ্ছে, ব্যাংকাররা টাকা পয়সা ফেরত দিতে পারছে না। তো এগুলো টার্ন অ্যারাউন্ড করার দায়িত্ব তো ওই সমস্ত কনজিউমারদের নাই, সুতরাং এগুলো তো টার্ন অ্যারাউন্ড করার দায়িত্ব এই পলিসি মেকার বা সরকার, কি তাই না? এই ব্যাংকগুলো কেন এরকম দুরবস্থা হলো? এগুলো সরকার তো প্রথম থেকে দেখা উচিত ছিল, তাই না? কেন গভর্নেন্স নাই, কেন এনপিএল এত হাই, তাই না? তো এইগুলো দেখার দায়িত্ব তো ডেফিনেটলি ওই আপনার মধ্যবিত্ত শ্রেণীর না, বা যারা নাকি যারা এই সঞ্চয়পত্রগুলো কিনে তাদের না। এখন মূল কথা হচ্ছে যে আপনি ধরেন আপনার এই যে কথাগুলো বলছেন, তো আসলে আমাদের দরিদ্র দেশের ধনী লোকগুলোর আপনারা বাঁচানোর জন্য সবাই আমরা এই ধরনের টক শো আয়োজন করছি, এই ধরনের কথাবার্তা বলছি, তাই না? দরিদ্র দেশের দরিদ্র লোকগুলো বাঁচানোর জন্য আপনারা কথাবার্তা তো আমরা বলি না, বা সেইভাবে আমরা বলছি না। না, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে সরকারের এই সিদ্ধান্তের পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। পিসমিল হিসেবে দেখার কোনো স্কোপ নাই, এগুলো পিসমিল হিসেবে দেখার কোনো, আপনি সামগ্রিকভাবে চিন্তা ভাবনা করতে হবে। আপনি এগুলো সামগ্রিকভাবে চিন্তা করতে হবে, রিস্ক রিটার্নের কনটেক্সটে চিন্তা ভাবনা। দিস ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, দিস ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোকে এই যে আপনি এখন বললেন যে ব্যাংকগুলোর অবস্থা খারাপ, তাই না? কারণ কোনো ব্যাংকে কোনো গভর্নেন্স নাই, কেউ কোনো নিয়ম কানুন মেনে চলে না। ফাইন্যান্সিয়াল রুল বলে যে কথাবার্তাগুলো আছে সেগুলো কেউ আপনার মেনে চলে না। তো এগুলো সামগ্রিকভাবে বিচার বিবেচনা করতে হবে। শুধুমাত্র একটা পার্টিকুলার কিছু লোকের এই আপনার কি বলে আয়ের উপরে অভিঘাত রাখবে, সেই জন্যই আমরা এত চিন্তিত হয়ে বললাম। তো পুরো দেশের অর্থনীতি এটা হওয়া উচিত কিনা, আমি একটু জিজ্ঞেস করতে সাধারণ মানুষ হিসেবে, যে সেই কিছু সংখ্যক মানুষও তো একটা সামাজিক একটা নিরাপত্তার মধ্যে থাকতো, সেই নিরাপত্তা ব্যবস্থাটা ভেঙে ফেলা, সেই মানুষগুলোর কথাও ভাবা উচিত কিনা? কারণ দেশ তো আসলে মানুষ নিয়েই। নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলার তো প্রশ্ন আসছে। আপনার রেট একটু কমিয়েছে, আপনি দেখেন না, তারপর রেটটা 11.96। আপনি যে ভয় দেখালেন তাতে তো আমি আরো ভীত, কারণ ওই মানুষগুলোর জন্য আমি আরো ভীত। আপনি বললেন যেটা আরো কমে যেতে পারে। আমি আসলে প্রস্তুত হতে বলছি সবাইকে। জি, এটা রিস্ক রিটার্নের উপর ডিপেন্ড করে, এবং এইটাই সত্যি, এটাই সারা পৃথিবীতে চলে, বাংলাদেশেও চলবে। ইফ ইউ ওয়ান্ট টু ফলো মার্কেট ইকোনমি প্রিন্সিপলস, তাই না? মার্কেট ইকোনমি প্রিন্সিপলসে এটা এইভাবে চলে না। আপনার রিটার্ন সবচেয়ে কম, আপনি রিস্ক সবচেয়ে কম, আপনি রিটার্ন দেবেন সবচেয়ে বেশি, এটা কখনো হয় না, তাই না? এটা কখনোই হয় না। এবং এটা যারা নাকি এখানে সঞ্চয় করে তারা ভালো মতোই জানে। এটা এমন না যে এরা এই দরিদ্র দেশের দরিদ্র জনগোষ্ঠীর লোক, তাই না? এরা দরিদ্র দেশের আর ধনী জনগোষ্ঠী এবং শিক্ষিত জনগোষ্ঠীর সম্প্রদায়, এরা, বুঝছেন? তো এরাও জানে, সেই জন্য আমি প্রস্তুতি নিতে বলছি যে আসলে ভবিষ্যতে কিন্তু এরকম আরো আসবে, এবং আস্তে আস্তে রেটগুলো কমে আসবে। এটা মার্কেটের সাথে যদি অ্যালাইন করতে চান, তাই না? এখন ধরেন এদের আপনি চাপ দেখছেন, এখন যদি ব্যাংকগুলো চাপ দেয় তখন আপনি কি করবেন? ব্যাংকের সংখ্যা তো কম না, 63টা ব্যাংক, 35টা নন ব্যাংক, সবাই যদি এখন চাপ দেয় যে গভর্নমেন্ট এগুলো কি করতেছে, আমরা ডিপোজিট মবিলাইজেশন করতে পারছি না, তখন আপনি কোথায় যাবেন? তো আপনাকে সামগ্রিকভাবে দেখতে হবে। সেটাই বলেছেন অর্থ উপদেষ্টাও, সেরকমটি অভিমত দিয়েছেন অধ্যাপক আজম খান। সঞ্চয়পত্র তো কেবল আসলে একটা অর্থনৈতিক বিনিয়োগ নয়, আমরা এমনটাই জানতাম যে এটি একটা সামাজিক নিরাপত্তারও একটা স্তম্ভ, কিছু সংখ্যক মানুষকে আসলে নিরাপদ রাখার চেষ্টা করা। এই খাতে সুদ কমানো মানে সরকারের সেই বলয়ে আঘাত কিনা, বা সেটা সংকুচিত হয়ে পড়া কিনা। এতে অনেকে বলছেন যে সরকারি দায় কমলেও জনগণের আস্থা এবং সঞ্চয়ের যে একটা প্রবণতা, সেটাতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং IMF-এর শর্তে বা ঋণ চুক্তির যে শর্ত, সেটা সরকার পরিপালন করছে।
কি দেখেন আপনি? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন আপনি যে আইএমএফ আমাদের $470 কোটি ঋণ দেওয়ার শর্ত দেবে এবং তা কিছু শর্ত আমাদের দিয়েছে। তার মধ্যে এই আমাদের সঞ্চয়পত্রের উপরে সুদ কমানোটাও একটা শর্তের ভিতরে আসছে। তো এটা সামাজিক এবং ভাবে দেখলে মানুষের যে আর্থিক অবস্থার দিকে তাকালে কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখতে পারত সরকার। কারণ তারা আইএমএফ সহ ওয়ার্ল্ড ব্যাংকের ওনারা কিন্তু আমাদের অর্থনৈতিক সংস্কারে ওনারা সম্পৃক্ত হতে চাচ্ছে। তো এরকমের দরিদ্র মানুষ এখানে খুব বেশি যে অর্থের হেরফের হবে বলে আমার মনে হয় না। তো কিন্তু যারা আমাদের দেশের মানুষের ইনকাম কম এবং যারা বিশেষ করে রিটায়ারমেন্টে যায় তাদের দিন বা তাদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট দুর্বল থাকে। এটা ভেবে সরকার যদি এখানে হাত না দিয়ে সরকার অন্যান্য আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের কিন্তু অনেকটাই দুর্বল। আমরা ট্যাক্স জিডিপির 7.5% ট্যাক্স থেকে আসে টোটাল জিডিপি, আর এশিয়া প্যাসিফিক রিজনের 19.3% আসে হচ্ছে ট্যাক্স থেকে, আর ওইসিডি ভুক্ত দেশ 38টি দেশের 34% আসে ট্যাক্স থেকে। দেখেন আমরা কোথায় পড়ে আছি, আমাদের অনেক কম। অর্থাৎ এশিয়ার ভিতরে আমাদের ট্যাক্সের পরিমাণ জিডিপিতে অনেক কম। আমরা ট্যাক্সের পরিধিটা আমরা বাড়াতে পারছি না। এটা সরকারের একটা দুর্বলতা। আর ট্যাক্স ফাঁকি দেওয়া এবং ট্যাক্স না দেওয়ার প্রবণতা, এবং এখানে অনেক রকমের দুর্নীতি কাজ করে। আমরা ট্যাক্সের জন্য এই ট্যাক্সের পরিধিটা বাড়াবার জন্য সরকার যদি মানে আরেকটু পদক্ষেপ নিতে পারত, এবং সেটা আমার মনে হয় এই প্রেশারটা তাদের উপরে যেত না। আর আরেকটা জিনিস এখানে মানবিকভাবেও চিন্তা করার একটা সুযোগ ছিল। এই সমস্ত যারা পেনশনভোগী লোক তারা কিন্তু অধিকাংশ এই টাকাটা দিয়ে তাদের স্বাস্থ্যের শরীরের যে অবস্থা এবং চিকিৎসা খাতে তারা এই টাকাগুলো ব্যয় করত, এবং সেটা কমে গেলে এমনিতে তাদের পেনশনের পরিমাণটাও কম। বাংলাদেশে অন্যান্য দেশের কনটেক্সটের তুলনায় আমাদের স্যালারি অত্যন্ত কম, এবং তারা যে স্যালারিটুকু পায় পেনশনের যে শেষ অংশটা তারা ড্র করে, সেটা দিয়ে অনেকের স্বাস্থ্যের জন্য চিকিৎসা বাবদ তারা খরচ করে। এখানেও কিন্তু তাদের একটা মানে খারাপ জায়গার সৃষ্টি হলো আর কি। তো যাই হোক, স্বাস্থ্যের জন্য সরকার আর এক রকমের ইনসেন্টিভ দিতে পারতেন, বা যারা পেনশনভোগী তাদের স্বাস্থ্যের জন্য হয়তো স্বাস্থ্যের শরীর চিকিৎসা খাতে একটু টাকাটা বাড়িয়ে দিলে তাদের আমার মনে হয় একটু সুবিধা হতো। একটা জিনিস এখানে আমাদের দেশের যে দেখেন, গত সরকারের ব্যাংক যেভাবে ধ্বংস করেছে, 12টি ব্যাংক অলরেডি তো ডিক্লেয়ার করা হয়ে গেছে, সেগুলো অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, এবং নন ব্যাংকিং সেক্টরগুলো অত্যন্ত রিস্কি। যেমন আমাদের হাওলাদার, উনি টাকা মেরে নিয়ে চলে গেলেন, কারো কিছু দেখার দরকার মানে করতে পারলো না। এরপরে অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাংকগুলো লুট হয়ে যায়, বিশেষ করে ইসলামী ব্যাংক, ওই যে এসএ গ্রুপ যেভাবে ধ্বংস করে দিল। এগুলো তো মানুষ ব্যাংকে টাকা রাখাটা তো একটা রিস্ক মনে করে। তাই হয়তোবা আরেকটা একটু কারণ বলি, এই সঞ্চয়পত্রের এখান থেকে মানুষ সরে যেয়ে হয়তো এমন জায়গায় তারা টাকা ডিপোজিট করবে, সেটা আরো রিস্কি হয়ে যাবে। নন ফিনান্সিয়াল প্রতিষ্ঠান অথবা অন্য কোথাও করবে, সেগুলো মানুষের জন্য এত রিস্ক বেয়ারিং এর ইয়েটা আরো বেড়ে যায়। ফলে সরকারকে এই সিদ্ধান্তটা আরেকটু ভাবলে আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো হতো। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান এবং তৌফিক আহমেদ চৌধুরী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।